বঙ্গবন্ধু এক মুজিব এক মুজিব লোকান্তরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অবৈধ প্রজ্ঞাপন আসবে জনগণের একজন সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশ ফিরবেন শেখ হাসিনা, কিন্তু কবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি সংকট, পলিথিন উপদেষ্টা রিজওয়ানার শত শত কোটি টাকার দুর্নীতি, অর্থ আদায় করতেন স্বামী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আমি ফিরব, শীঘ্রই ফিরব, হাসিনার বার্তায় ক্ষুব্ধ বিরোধীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সমঝোতার নির্বাচন, চেনা মুখ, পুরনো খেলা, প্রতিশোধ নাকি বিচার, ফারাকটা বিএনপি বোঝে কি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার, গণভোট বাতিলেই বড় বিতর্ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জনদুর্ভোগ চরমে, গ্যাসের দাম বাড়ল, আর সঙ্গে বাড়ল একটা পুরনো প্রশ্ন, এই বিএনপি সরকার আসলে কার জন্য? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আসিফ নজরুল সাধু বেশে এক মহাদুর্নীতিবাজের ইতিবৃত্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিচার বিভাগের জন্য আজ কালো দিন, শিশির মনির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বগুড়ার শেরপুর নির্বাচনে অনিয়মের অভিযোগ, প্রতিবেদন জমার নির্দেশ ইসির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ফরিদপুর মেডিকেলে হামির উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? নিশ্চিতভাবে তিনি ফিরবেন। এবার ইউনূসকে সরাসরি চ্যালেঞ্জ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। শেখ হাসিনা ইউনূসকে চ্যালেঞ্জ করে বলেছেন, প্লেন পাঠাও, আমি ফিরতে প্রস্তুত বাংলাদেশে। একেবারে ওপেন চ্যালেঞ্জ। শেখ হাসিনা ইউনূসের সরকারকে জানিয়েছেন, সাহস থাকলে প্লেন পাঠান, এবং ইউনূসের পাঠানো প্লেনে আমি দেশে ফিরতে চাই। আমি দেখতে চাই কার দৌড় কত দূর। আমি দেখতে চাই ইউনূসের ফাঁসির দড়ি আর বুলেট কত শক্তিশালী। দেখুন, শেখ হাসিনা কোনো কথা বলবেন আর সেই কথার পেছনে কোনো যুক্তি থাকবে না, সেটা হতে পারে না। ইউনূসকে চ্যালেঞ্জ করার পেছনেও নিশ্চয়ই কোনো কারণ বা যুক্তি রয়েছে মুজিব কন্যার। এই প্রসঙ্গে অবশ্যই জানাব। একটা কথা মনে রাখতে হবে, শেখ হাসিনা কিন্তু চোরা পথে বা পালিয়ে ভারতে আসেননি। তিনি এসেছিলেন বাংলাদেশের সামরিক বিমানে। তাই আরও একবার মনে করাব 2024 সালের 5 অগাস্টের কথা। দিনটা ছিল সোমবার। ভারতীয় পার্লামেন্টের বর্ষা অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন। ফলে স্বাভাবিকভাবে ব্যস্ততা ছিল একেবারে তুঙ্গে। এত ব্যস্ততার মধ্যেও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নজর রাখছিলেন বাংলাদেশের পরিস্থিতির দিকে। কারণ আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচির পরিণতি যাই হোক, ভারতের উপর তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়তে বাধ্য। কারণ ভারত খুব ভালো করেই জানত শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। তবে ভারত কিন্তু ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি বলা যেতে পারে। 5 অগাস্ট সকালেও ভারত আঁচ করতে পারেনি শেখ হাসিনার নাটকীয় পরিস্থিতিতে ভারতে আশ্রয় নিতে বাধ্য হবেন। এমনকি 4 অগাস্ট যখন হটলাইনে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হয়, তখনও শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি আলোচনাই হয়নি। তবে বাংলাদেশে সেনা পাঠানোর কোনো সম্ভাবনা না থাকলেও ভারত যে অন্য সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত, সেই বার্তা দিয়ে রাখা হয়েছিল শেখ হাসিনাকে। 5 অগাস্ট সকালের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি দিল্লির সব হিসাব এলোমেলো করে দিয়েছিল। 5 অগাস্ট দুপুর 12টার পর ঢাকা থেকে দিল্লিতে পরপর 2টি ফোন আসে। প্রথম ফোনটা এসেছিল শেখ হাসিনার কার্যালয় থেকে। কথা বলেছিলেন শেখ হাসিনা নিজেই। তবে শেখ হাসিনা কাকে ফোন করেছিলেন সেটা কিন্তু এখনও গোপন রয়েছে। দ্বিতীয় ফোনটা আসে একটু পরই বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে দিল্লিতে ভারতের এয়ারফোর্স কমান্ডের কাছে। শেখ হাসিনার বিমান অবতরণের অনুমতি চেয়ে সেই ফোন ছিল। বাংলাদেশের সেনার তরফে ভারতকে অনুরোধ করা হয়েছিল যেন বিশেষ বিমান পাঠিয়ে হাসিনাকে ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়। তবে ভারত কিন্তু সেই অনুরোধ সরাসরি খারিজ করে দেয়। ভারত জানিয়ে দেয় শেখ হাসিনাকে ভারতে আসতে হলে যদি সেটা খুব অল্প সময়ের জন্য হয়, তাহলেও তাকে বাংলাদেশের কোনো বিমান বা কপ্টারে চেপেই আসতে হবে।
আগেই আপনাদের জানিয়েছি শেখ হাসিনা কিন্তু চোরা পথে বা পালিয়ে ভারতে আসেননি। তিনি ভারতে আসেন বাংলাদেশের সামরিক বিমান CJ-130-এ চেপে। 5 অগাস্ট যখন উত্তেজিত জনতা গণভবনের দিকে তেড়ে আসছে, তখনও শেখ হাসিনা গো ধরে বসেছিলেন তিনি দেশ ছাড়বেন না। তাকে বোঝান তার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব অজের জয়, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন শেখ হাসিনা। ইনশাআল্লাহ বাংলাদেশ বইটিতে উল্লেখ করা হয়েছে সেই সময়ের একটা ফোন বদলে দেয় পরিস্থিতি এবং দেশ ছাড়া সিদ্ধান্ত নেন হাসিনা। যে ব্যক্তি ফোন করেছিলেন তার বক্তব্য ছিল বাঁচতে হলে দেশ ছাড়তে হবে শেখ হাসিনাকে, তাকে তার দলের জন্য বাঁচতে হবে। তারপরেই শেখ রেহানা এক প্রকার টানতে টানতে বাইরে নিয়ে আসেন। গণভবন ছেড়ে গণভবনের হেলিপ্যাডে থাকা কপ্টারে চড়েন শেখ হাসিনা। সেই ছবি পরে ভাইরালও হয়। কিন্তু শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারতে আসেন একটি সামরিক বিমানে, এবং গাজিয়াবাদের কাছে একটি সামরিক বিমান ঘাঁটি নামে শেখ হাসিনার বিমান। সেই খবর নিশ্চিত হয় 6 অগাস্ট। 5 অগাস্ট বিকালে বিমানটি শেখ হাসিনাদের নিয়ে বাংলাদেশ ছাড়ার পরে প্রথমে কলকাতার দিকে রওনা দেয় বিমানটি। তারপর হঠাৎ সেটি রুট বদলে নয়াদিল্লির দিকে রওনা হয় এবং বিকাল 5:30 নাগাদ গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে শেখ হাসিনাদের নিয়ে অবতরণ করে। বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই প্রশ্নটা আপনার মনে কি উঁকি দিয়েছে, শেখ হাসিনাদেরকে ভারতে কে ছাড়তে এসেছিলেন? ওই সামরিক বিমানে শুধু কি শেখ হাসিনা ও শেখ রেহানা ছিলেন? আমি যদি বলি না, কারা ছিলেন তাহলে ওই বিমানে সেদিন? ওয়াকারিনা কোথায় ছিলেন সেদিন? কারা সেদিন ওই সামরিক বিমানে ছিলেন সেই বিষয়টা জানেন শেখ হাসিনা, শেখ রেহানা, জানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা জানেন, এবং বিষয়টি জানে ভারত সরকারও। হ্যাঁ, সেই দিন শেখ হাসিনাদের ছাড়তে আসা সামরিক বিমানে ছিলেন শেখ হাসিনা নিরাপত্তায় নিয়োজিত SSF বা স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান জেনারেল নাজমুল, ছিলেন জেনারেল পর্যায়ে সেনাবাহিনীর কর্মকর্তা, ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা। ইনশাআল্লাহ বাংলাদেশ বইতে উল্লেখ রয়েছে হাসিনার গণভবন থেকে বেরোনোর সময় সেনাপ্রধানও উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু আমি যদি বলি না, সেখানে ছিলেন না সেনাপ্রধান ওয়াকার, তাহলে কোথায় ছিলেন ওয়াকার? বাংলাদেশ সেনাপ্রধান তখন অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে মিটিংয়ে ব্যস্ত ছিলেন সেনাভবনে। সেই সময় আরও একটা কাজ করেছিলেন ওয়াকার। সেই সময় উত্তরাতে অর্থাৎ ঢাকায় ঢোকার প্রবেশপথে মার্চ টু ঢাকা কর্মসূচি রক্ষার জন্য দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রফিক। এই ব্রিগেডিয়ার জেনারেল রফিককে ওয়াকার মিটিং চলাকালীনই নির্দেশ দিয়েছিলেন ব্যারিকেড সরিয়ে দেওয়ার, আর তার ফলাফল সকলের সামনে পরিষ্কার, অর্থাৎ হাসিনাকে ছাড়াতে আসেননি ওয়াকার। অন্যদিকে 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। আর সেই রায় ঘোষণার পরে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টারা হুঙ্কার দিচ্ছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর করা হবে। তবে শুধু ইউনুসের বিভিন্ন উপদেষ্টা নয়, 2024 সালের পরে জন্ম নেওয়া বিপ্লবী ছাত্রনেতারা বলছেন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া না পর্যন্ত ও শেখ হাসিনার বিরুদ্ধে রায় কার্যকর না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কিছুতেই সম্পর্ক স্বাভাবিক হবে না বাংলাদেশে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও তার স্বামী AB সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির পাহাড় গড়ার অভিযোগ উঠেছে। পরিবেশ রক্ষার সাইনবোর্ড ব্যবহার করে গত 18 মাসে এই দম্পতি অন্তত শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে। মেধা নয়, বরং চটপটে কথা আর বাহ্যিক অবয়বকে পুঁজি করে সুশীল সমাজের প্রতিনিধি হওয়া এই উপদেষ্টার নেপথ্যে রয়েছে অনিয়ম ও লুণ্ঠনের দীর্ঘ ইতিহাস। অনুসন্ধানে দেখা যায় রিজওয়ানা হাসানের বাবা সৈয়দ মহিবুল হাসান 71-এর কুখ্যাত রাজাকার এবং তৎকালীন সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। 71-এ নিজ এলাকায় হত্যা, লুণ্ঠন ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলাও হয়েছিল। বাবার সেই কলঙ্কিত ইতিহাস আড়াল করেই রিজওয়ানা ঢাকা ও টিভি টকশোতে নীতি নৈতিকতার বুলি আওড়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে রিজওয়ানা উপদেষ্টা হওয়ার পর তার স্বামী AB সিদ্দিকী একটি সমান্তরাল প্রশাসন গড়ে তুলেছিলেন। বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের যে কোনো ছাড়পত্রের জন্য AB সিদ্দিকীর সাথে দরদাম করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছিল। সরকারি দপ্তরে অঘোষিত নির্দেশনা ছিল কাজ পেতে হলে আগে উপদেষ্টার স্বামীর সন্তুষ্টি অর্জন করতে হবে। সিলেটের ভোলাগঞ্জের বিখ্যাত সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের মহোৎসবে উপদেষ্টার রহস্যজনক নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। তৎকালীন জেলা প্রশাসক সেনা মোতায়েনের অনুরোধ জানালেও মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে বন অধিদপ্তরের বন সংরক্ষক বা প্রধান বন সংরক্ষক পদে পদায়নের ক্ষেত্রে 20 থেকে 25 কোটি টাকার লেনদেন হয়েছে বলে বন কর্মকর্তাদের মধ্যে আলোচনা রয়েছে। এই নিয়োগ বাণিজ্যের পুরোটাই নিয়ন্ত্রণ করতেন AB সিদ্দিকী। পরিবেশ অধিদপ্তরের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে গত 1.5 বছরে অন্তত 300 কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে কোনো রকম টেন্ডার ছাড়াই। এর বড় অংশ পেয়েছেন উপদেষ্টার ঘনিষ্ঠ বন্ধুরা। বায়ু দূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণের নামে কোনো কাজ না করেই অর্থ উত্তোলন করা হয়েছে, যেখানে রিজওয়ানা নিজে সরাসরি টেলিফোন করে বিল পরিশোধের চাপ দিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে।
সর্বশেষ রাজধানীর গুলশান নিকেতনে প্রায় 25.5 কাঠা বা 42.27% জমি দখলের অভিযোগ উঠেছে রিজওয়ানা হাসান ও রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের বিরুদ্ধে। জমির প্রকৃত মালিক আব্দুর রহমান সোহেলের সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও লেডিস ক্লাব ও পার্ক করার নামে রাতারাতি বুলডোজার দিয়ে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগীদের দাবি, পার্কের আড়ালে সেখানে বাণিজ্যিক দোকান তৈরি করে উপদেষ্টার ঘনিষ্ঠদের বরাদ্দ দেওয়ার পরিকল্পনা চলছে। পরিবেশ রক্ষার অজুহাতে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত নিষিদ্ধ করার বিষয়টিকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অভিযোগ আছে, বিদেশি কোনো বিশেষ শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে দ্বীপটির সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের জীবিকা হুমকির মুখে ফেলেছেন তিনি। বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব সহ বিভিন্ন সংকট দেখা দিলেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মূল মনোযোগ ছিল লুটপাটের দিকে। তার একটি বড় উদাহরণ রিজওয়ানা। সংশ্লিষ্টরা বলছেন, অবিলম্বে এই উপদেষ্টাদের গ্রেপ্তার করে শাস্তি না দিলে এটি একটি দেশের ইতিহাসের বাজে উদাহরণ হয়ে থাকবে। দীর্ঘ 18 মাস সাংগঠনিক স্থবিরতার পর ফের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরের দিন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরসহ দেশে অন্যান্য অঞ্চলের 1 ডজনের বেশি জেলা ও উপজেলায় দলের তালা খুলে দুয়া মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টাঙানোর কাজ করেছেন দলটির নেতাকর্মীরা। আবার কোথাও দেখা দিয়েছে দলের দপ্তর খুলতে গিয়ে প্রতিপক্ষের হামলা ও মামলার শিকার হয়েছেন কেউ কেউ। অনেক জায়গায় আওয়ামী লীগের দপ্তর খোলার সময়ে বিএনপির নেতাকর্মীদের বাধা, ভাঙচুর বা পুনরায় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে বিএনপির শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিতে দেখা যায়নি। বরং বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগের প্রশ্নে কৌশলী ও নমনীয় রয়েছে বলে মনে করা হচ্ছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত 24 ফেব্রুয়ারি দলের ভার্চুয়াল বৈঠকে বিদেশে আশ্রিত নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন। শেখ হাসিনার এই হুকুম শুনে দলের নেতাদের একাংশের ধারণা, তিনি দলের কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে হয়তো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত এক নেতা জানান, নেত্রীর কণ্ঠে পরিচিত আত্মবিশ্বাস ধরা পড়েছে। 2024 সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 18 মাস পর প্রথমবারের মতো তিনি দলের নেতাদের নির্দেশ দেন দেশে ফেরার প্রস্তুতি নিতে। সূত্রের খবর, গত 24 ফেব্রুয়ারির ভার্চুয়াল বৈঠকে দেশের ভেতরে আত্মগোপনে ও ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে চলতি মাসের 7, 17 ও 26 তারিখে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকটি করেন শেখ হাসিনা। এইসব কর্মসূচির পালনের মাধ্যমে তিনি আজ করতে চাইছেন বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা এ 3টি ঐতিহাসিক দিবস পালনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসন ও খামোশিন বিএনপি আওয়ামী লীগকে বাধা দেয় কিনা। প্রসঙ্গত, 1971 সালের 7 মার্চ ঢাকার তদানীন্তন রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ও মুক্তির ডাক দিয়েছিলেন। 17 মার্চ তার জন্মদিন, 26 মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। আওয়ামী লীগের এমন উদ্যোগের খবরে বিএনপির একাংশ মনে করছে, আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে ফিরতে দিলে ভবিষ্যতে তা বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আবার আরেকটি অংশের যুক্তি হল, বহুদলীয় গণতন্ত্রে একটি বড় দলকে সম্পূর্ণ নিষ্ক্রিয় রাখা রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে এবং এতে লাভবান হতে পারে তৃতীয় শক্তি। বিএনপি সূত্রের খবর, তাদের রাজনৈতিক লাইনে এ নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুটো ধারাই রয়েছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিমধ্যে আওয়ামী লীগের স্বল্প পরিসরের কর্মকাণ্ডে বেজায় চটেছে। তারা একাধিক সভা সমাবেশে আওয়ামী লীগের কর্মীদের দপ্তর খোলা ও জাতীয় পতাকা বা শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর ঘটনার কড়া বিরোধিতা করে বিএনপি সরকারের সমালোচনা করেছে। বিএনপির বিপুল বিজয়ের পরে প্রথম সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে এর সমাধান হবে। দিন তিনেক আগে একই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। আলমগীর বলেন, বিষয়টি আইনিভাবে দেখা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা আমরা চাইনি।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান গত শুক্রবার দলের এক অনুষ্ঠানে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন যে ফ্যাসিস্ট সরকারকে ২০২৪ সালের ৫ অগাস্টে ছাত্র জনতা আন্দোলন করে দেশ থেকে বিতাড়িত করেছিল সেই দলকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করা এটা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা শামিল বলে আমরা মনে করি। অতএব গোটা জাতির স্পন্দন বুঝে দেশটাকে পরিচালনা করা উচিত বলে আমরা মনে করছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ছাত্রদের দাবির তোয়াক্কা না করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নেবার চেষ্টা করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রকাশ্য সমঝোতা না থাকলেও আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একটি নীরব সমীকরণের আভাস মিলছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও জাতীয় রাজনীতির পরবর্তী পদক্ষেপের ওপর। শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারীও মনে করেন আওয়ামী লীগকে বাইরে রেখে দেশকে স্থিতিশীল করা কঠিন। আবার তাদের রাজনীতি করার সুযোগ দিলে জামায়াত ও এনসিপি মেনে নেবে না, ১৮ থেকে ৩০ বছর বয়সী ভোটাররাও এটা মেনে নেবে না। স্থানীয় সরকার নির্বাচনে এর প্রভাব পড়বে। তার মতে ফৌজদারি অপরাধের মতো ঘটনার জন্য আওয়ামী নেতাদের বিচার করতে হবে। তা না হলে হঠাৎ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয় তবে তা বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। জাতীয় দৈনিক সমূহ লিখছে, যে কোনো সময় গ্রেফতার হতে পারেন সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ১/১১ কুশীলব হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ, বিএনপি ভাঙার উস্কানি দিয়েছেন, কুচক্রীদের সঙ্গে নির্বাচন কমিশনের যোগাযোগ রক্ষা করেছেন, ২০০৮ সালের নির্বাচনে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর তত্ত্বাবধান করেছেন। সম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আর লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সাখাওয়াত হোসেনও এখন গোয়েন্দা নজরদারিতে। এই খবরে অনেকে বলছেন তারেক রহমান প্রতিশোধ নিচ্ছেন। কথাটা মিথ্যা নয়। ১৭ বছর আগের কষ্ট বকে নিয়ে বসে থাকা মানুষ ক্ষমতায় এসে হিসাব চুকাবেন, এটাই স্বাভাবিক মনে হয়। কিন্তু প্রশ্ন হল, এই হিসাব চুকানোর কাজটা কোথায় গিয়ে থামবে? সাখাওয়াত হোসেনকে ধরা সহজ, কারণ তার পুত্রের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে প্রভাব বিস্তার, কমিশন বাণিজ্য আর বিদেশি অপারেটরের হাতে বন্দর তুলে দেওয়ার ষড়যন্ত্রের সুনির্দিষ্ট অভিযোগ আছে। এই সুতো ধরে তাকে টানা যাবে, কিন্তু যাদের খুঁটি দেশের বাইরে পোতা তাদেরকে ধরবে। ড ইউনুস ১/১১ আরেক কুশীলব। প্রথম আলো আর ডেইলি স্টার সেবারও মিডিয়া পার্টনার ছিল, এবারও ছিল। সেই একই চেহারা, একই কায়দা, একই মঞ্চ। অথচ তাদের বিরুদ্ধে বিএনপি সরকার কিছুই করবে না, করার সাহস নেই, করার ইচ্ছাও নেই, কারণ তাদের আসল মালিক দেশে থাকেন না। ১২ ফেব্রুয়ারির যে নির্বাচন হলো সেটা নিয়ে সারা দেশ জানে আসলে কি হয়েছে। প্রধান প্রধান দলগুলোকে বাইরে রেখে জনগণের বয়কটের মুখে একটা আসন ভাগাভাগির সমঝোতা হয়েছে। হান্নান মাসুদের মতো মানুষ, যাকে মানুষ চেনে মোংলা বন্দর খেয়ে ফেলার জন্য, তাকে এমপি বানিয়ে আনা হয়েছে সেই সমঝোতার নির্বাচনে। এখন তার বিচার কে করবে? যে ব্যবস্থায় তাকে বৈধতা দেওয়া হয়েছে সেই ব্যবস্থায় কি তার বিরুদ্ধে দাঁড়াবে? এই যে অশুভ চক্র, এর শুরুটা কোথায় সেটা একটু পেছনে গিয়ে দেখা দরকার। ২০০১ সালে বিএনপি জামাত সরকার ক্ষমতায় এসে যা করেছিল সেটা বাংলাদেশকে পাকিস্তানি রাজনীতির কাছাকাছি নিয়ে গিয়েছিল। ১০ ট্রাক অস্ত্রের মামলা, ভারতের বিরুদ্ধে কাশ্মীর ভিত্তিক জঙ্গিদের সহায়তা, আইএসআইয়ের সঙ্গে সম্পর্ক, এগুলো কোনো গল্প নয়। এরপর ২১ আগস্টের গ্রেনেড হামলা, পুরো আওয়ামী লীগ নেতৃত্বকে একবারে শেষ করে দেওয়ার চেষ্টা। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে শত্রুতার রাজনীতি তখনই শুরু। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটাকে কবর দিয়েছিল সেই সরকার, বিচারপতি হাসানকে কয়েক ধাপ টপকিয়ে প্রধান বিচারপতি বানিয়ে। সেই পথ ধরেই ১/১১। কাজেই ১/১১ জন্য শুধু মঈন বা মাসুদকে দায়ী করলে ইতিহাস লেখা ঠিক হয় না। এখন বিএনপি সেই একই পথে হাঁটছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিল পাশ করানোর উদ্যোগ নেওয়া হলে যা ঘটবে তার জন্য বিএনপি প্রস্তুত নয়। আওয়ামী লীগকে মাঠের বাইরে পাঠানো গেছে, কিন্তু এখন বাকি থাকে বিএনপি নিজে। উগ্রবাদী শক্তির হিসাবে প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে দুটো বাধা, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। একটাকে সরানো গেছে, বাকিটা সময়ের ব্যাপার। আওয়ামী লীগের ভেতরে যেমন গুপ্তরা ঢোকে দলটাকে ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিণত করেছিল, বিএনপিতেও একই প্রক্রিয়া চলছে। জামাত আর এনসিপি বিএনপির মিত্র নয়, এরা বিএনপির আসল শত্রু। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বিএনপির কোনো রাজনৈতিক ফায়দা নেই, এতে শুধু সেই শক্তির সুবিধা হবে যারা এই দেশকে চেনা বাংলাদেশ থেকে আলাদা একটা জায়গায় নিয়ে যেতে চায়। তোমারে বধি বেজে কোকুলে বাড়ি ছেসে, এক মুহূর্তে বিএনপি এটা না বুঝলে কিছু করার নাই আসলে আর। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ ঘোষণা দিলেন, এপ্রিল থেকে ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা, অটো গ্যাস লিটারে বেড়ে ৭৯.৭৭ টাকা, মানে এক লাফে প্রায় ১৮ টাকা। এই একটা ঘোষণায় কি হলো ভাবুন। রান্নার খরচ বাড়ল, সিএনজি ভাড়া বাড়ল, ট্রাকে মাল পরিবহনের খরচ বাড়ল। সেই খরচ শেষমেশ যোগ হলো বাজারের প্রতিটা পণ্যের দামে। এই চেইনটা বুঝতে অর্থনীতিবিদ হতে হয় না।
কিন্তু বিএনপির বোঝার কথাও না, এই দলের ইতিহাসটা একটু মনে করা দরকার। ১৯০১ থেকে ২০০৬ বিএনপির শেষ পূর্ণ মেয়াদ। তখন টানা ৫ বছর বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচক অনুযায়ী। এটা বিএনপির লোকেরাও অস্বীকার করতে পারবে না, কারণ সংখ্যাটা নথিতে আছে। হাওয়া ভবন নামের একটা বেসরকারি অফিস থেকে রাষ্ট্রের টেন্ডার নিয়ন্ত্রণ হতো, সেটা তদন্তে বেরিয়েছে। তারেক রহমানের দুর্নীতির মামলায় সাজা হয়েছে আদালতে। এগুলো অভিযোগ না, রায়। এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, সেখানে দেশের প্রধান দলগুলো অংশ নেয়নি। ভোটার উপস্থিতি কতটুকু ছিল সেটা নিয়ে সরকারি হিসাব আর মাঠের বাস্তবতার ফারাকটা সবাই দেখেছে। সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা মানে রাজনৈতিক বিদ্বেষ না, এটা সাধারণ গণতান্ত্রিক জিজ্ঞাসা। এই প্রশ্নবিদ্ধ বৈধতার উপর দাঁড়িয়ে সরকার এখন জনগণের রান্নাঘরে হাত দিচ্ছে। মাসে মাসে সিলিন্ডারের দাম ঠিক হচ্ছে, কিন্তু কোনো মাসেই কমছে না। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে সেই সুবিধা পৌঁছায় না, বাড়লে সঙ্গে সঙ্গে পৌঁছায়। এটা কাকতাল না, এটা নীতি। একটা পরিবার যদি মাসে 2টো সিলিন্ডার ব্যবহার করে, শুধু গ্যাসেই তার খরচ ৩৫০০ টাকার বেশি। তার ওপর বাড়ি ভাড়া, বাচ্চার স্কুল, চিকিৎসা। বেতন কিন্তু সেই হারে বাড়েনি, বাড়ার কোনো লক্ষণও নেই। সরকার এই হিসাবটা করে কিনা সন্দেহ আছে, অথবা করে কিন্তু পরোয়া করে না। বিএনপি ক্ষমতায় থাকলে মানুষের জীবনমান উপরে যাবে, এই দাবিটা তারা করত। এখন করার সুযোগ পেয়েছে। ৩ মাস পার হয়নি, গ্যাসের দাম বাড়িয়ে দিল। পরের মাসে কি বাড়বে সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ জাতীয় সংসদে রহিতকরণের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, বিচার বিভাগের জন্য আজ কালো দিন। সব বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের আজ কালো ব্যাজ ধারণ করা উচিত। বৃহস্পতিবার ৯ এপ্রিল সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইনজীবী শিশির মনির জানিয়েছেন, গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট বিচার বিভাগের জন্য একটি পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী নভেম্বরে সচিবালয়ের অর্ডিন্যান্স পাস হয় এবং ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এমনকি এই সচিবালয়ের আংশিক কাজও শুরু হয়েছিল। আজ সংসদ অধিবেশনে সেই সচিবালয় সংক্রান্ত অর্ডিন্যান্সটি রহিত বা বাতিল করা হয়েছে। এই ঘটনাকে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে অভিহিত করে শিশির মনির বলেন, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতাকে ধ্বংস করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে সচিবালয় যাত্রা শুরু করেছিল, আইনি প্রক্রিয়ায় সেটিকে আজ বিলুপ্ত করা হলো। বর্তমানে সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে হাইকোর্টের এই রায় আপিল নিষ্পত্তির পর কার্যকর হবে। তবে শিশির মনির এই ব্যাখ্যাকে সঠিক নয় বলে মনে করেন। তার মতে, রায় বাস্তবায়নের পর পুনরায় এমন পদক্ষেপ গ্রহণ করা বিচার বিভাগের ইতিহাসে একটি নেতিবাচক লক্ষণ বা ব্ল্যাক সিম্পটন হিসেবে থেকে যাবে। সিনিয়র এই আইনজীবী বলেন, আমি মনে করি এই ঘটনার জন্য সারা বাংলাদেশের বিচারক এবং আইনজীবীদের কালো ব্যাজ ধারণ করা উচিত, মুখে কালো কাপড় করা উচিত। এইভাবে কি কোনো একটা অঙ্গের স্বাধীনতা কেড়ে নেওয়া যায়? এটি হলো একটি বিরল নজির। আমরা আশা করব এগুলো থেকে সরকার ফিরে আসবে। যে সংগ্রামের ভিত্তিতে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার সংগ্রামটা এই পর্যন্ত অগ্রসর হয়েছিল, খামখেয়ালি করে কিংবা জেদের বসে এই সমস্ত কাজ করার মোটেও সমীচীন হচ্ছে না। পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় প্রসঙ্গে শিশির মনির বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমি শুনেছি গতকাল অ্যাটর্নি জেনারেল বলেছেন তারা আপিল ফাইল করবেন। যেহেতু সার্টিফিকেট আছে, তারা বলেছেন এই রায়ের কার্যকারিতা থাকবে না। দিস ইজ রং ইন্টারপ্রিটেশন। যতক্ষণ পর্যন্ত এই ডাইরেকশনের উপরে কোনো স্থগিতাদেশ না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ডাইরেকশন মানতে সরকার সহ সব কর্তৃপক্ষ বাধ্য। এরপরে সুপ্রিম কোর্টে যান নাই, সিএমপিও ফাইল করেন নাই, সিপি ফাইল করে কোনো আদেশও নেন নাই, কিন্তু কার্যকর হবে না এই যে ব্যাখ্যা, দিস ইজ ইন ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। এই ডাইরেকশনটা থাকা অবস্থায় কি করে আমাদের দেশের পার্লামেন্টে এই ধরনের আইন পাশ করতে পারেন? বিলুপ্ত করে যে রায়ের কনসার্নসে এই আদেশ জারি হলো, অধ্যাদেশ জারি হলো, সরকার ছিল না বলে, পার্লামেন্ট ছিল না বলে সেই অধ্যাদেশের কার্যকারিতাও স্টার্ট হলো। এখন সেই রায়ের পূর্ণাঙ্গ কপিও বের হলো। এখন সেই অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে গিয়ে অধ্যাদেশে পুরাটাকেই রিপিল করে দেওয়া হচ্ছে, রহিতকরণ করা হচ্ছে। ইট মিনস দিস ইজ আ রিপিটেড অ্যাটাক অন জুডিশিয়ারি। সংসদে মেজরিটি যারা পাশ করছেন করেন, কিন্তু দিস ম্যাটার উইল এগেইন বি ব্রট বিফোর দি সুপ্রিম কোর্ট ফর ইট ইন্টারভেনশন। আমরা এই আইনকে চ্যালেঞ্জ করে অবশ্যই উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করব। বগুড়া ৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনে সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, ইসি। এ বিষয়ে সংশ্লিষ্ট ২ আসনের রিটার্নিং কর্মকর্তাদের দ্রুত প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার ৯ এপ্রিল বিকেল ৪:৩০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রতিবেদন চাওয়ার বিষয়ে সচিব বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছি। আমি ইতিমধ্যে আমার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ বিষয়ে রিপোর্ট চেয়েছি। আই অলরেডি আস্ক ফর দ্য রিপোর্ট ফ্রম মাই রেসপেক্টেড অফিসার্স, দ্যাটস অল। শেরপুর ৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, জামায়াত ভোট বর্জন করেছে,
কেন করেছে সেটা তাদের জিজ্ঞেস করেন। আমরা নির্বাচন আয়োজন করেছি, আমরা তো বলিনি নির্বাচন বর্জন করতে। সচিব আরও বলেন, আমি শুনেছি 3:45টার লাল ভোটের কারণে জামায়াত বয়কট করেছে। সারাদিন ধরে ভোট গেল, এখন শেষ হওয়ার 20 মিনিট আগে জাল ভোট। আচ্ছা ঠিক আছে, এটা তাদের রাজনৈতিক ব্যাপার, এ নিয়ে কোনো মন্তব্য নেই। তবে আমি আমার কর্মকর্তাদের বলেছি একটি প্রতিবেদন দিতে, আর ফলাফল যেন দেরি না হয়, কারণ ফলাফল তো দিতে হবে। এর আগে আজ দুপুর 1টার দিকে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে বগুড়া 6 ও শেরপুর 3 আসনের নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ তোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে অনিয়মের তথ্য পাওয়া যাচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রিসাইডিং অফিসাররা ভোট শুরুর আগেই এজেন্টদের কাছ থেকে ফলাফলের শিটে, রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়েছেন। এসব অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের সিইসির হস্তক্ষেপ কামনা করেন তিনি। এদিকে বিকেল 3টায় শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান। ভোট বর্জনের কারণ হিসেবে তিনি দাবি করেন, সুষ্ঠু নির্বাচন বর্তমান পরিস্থিতিতে সম্ভব নয়। দাড়িপাল্লা প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। নৌকা ও অন্যান্য প্রতীকের পক্ষে জাল ভোট প্রদান এবং প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। মাসুদুর রহমান আরও অভিযোগ করেন, এসব অনিয়ম নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 9 এপ্রিল বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়। মৃত 2 শিশু হল মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকার বাসিন্দা সেলিমের মেয়ে সাবিহা 7 মাস এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা গ্রামের বাসিন্দা জসিমের মেয়ে আয়াতুল্লাহ 6 মাস। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, হামের উপসর্গে আক্রান্ত হয়ে এই 2 শিশুকে 3 দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাবিহা বুধবার রাত 9টার দিকে ও আয়াতুল্লাহ বৃহস্পতিবার সকাল 8টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, শিশু 2 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। ফলাফল আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।